জুলাই আগস্টের হত্যাযোগ্য মামলায় হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ আজ শুরু, সরাসরি সম্প্রচার করবে বিটিভি। আজ শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ছাত্রদলের সমাবেশ ঘিরে দুর্ভোগের শঙ্কায় আগাম দুঃখ প্রকাশ। গণঅভ্যুত্থানের এই দিনে শেখ হাসিনার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান শিক্ষার্থীদের। পদত্যাগের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। এবং পুলিশি টহলের অভাবে টেকনাফের হোয়াইক্যাং থেকে শ্যামলাপুর সড়কে বাড়ছে ডাকাতি। আতঙ্কে চলাচলকারীরা, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযোগ্য মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ আজ। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। মামলার বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে ডিসেম্বরের মধ্যে আসতে পারে কয়েকটি রায়, আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। যুদ্ধাপরাধীদের মামলার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানেই জুলাই আগস্ট আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের মামলায় শুরু হয়েছে তার বিচার। এই মামলায় সোমবার হবে সাক্ষ্য গ্রহণ, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এটি জুলাই আগস্টের প্রথম মামলা যার আনুষ্ঠানিক সূচনা বক্তব্য শুরু হচ্ছে রবিবার। চিফ প্রসিকিউটর বা ওনার অথরাইজড কোনো প্রসিকিউটর কেসটাকে ওপেন করবেন, মানে কি হবে প্রসিকিউশন কেসটা, এটা উনি বর্ণনা করবেন কোর্টের সামনে, আসামিরা শুনবেন, কোর্টে শুনবেন। এটা 3 তারিখে। এরপরে 4 তারিখে সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আসামি পক্ষকে আমরা একটা সাক্ষীর তালিকা দিয়েছি এবং ওই সাক্ষীরা ইনভেস্টিগেশন অফিসারের কাছে কি জবানবন্দি দিয়েছে সেটাও দেওয়া আছে। মানে হলো সাক্ষী তার জবানবন্দি প্রদান করবেন, ডিফেন্স এই সাক্ষীকে ক্রস এক্সামিন করবেন। ডিফেন্স কাউন্সিল যদি সাক্ষীর স্টেটমেন্ট দেখে মনে করে যেটা সময় লাগবে, ট্রাইব্যুনালের কাছে ওনারা সময় চাইতে পারবেন। এটা ট্রাইব্যুনাল উইল ডিসাইড যে এই সময়টা মঞ্জুর করবেন কি করবেন। সাক্ষ্য গ্রহণ কিভাবে চলবে এবং কতজন সাক্ষী দেবেন সে বিষয়ে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনালে ট্রায়াল শুরু হলে কোনো অ্যাডজর্নমেন্ট হবে না, এটা একদম স্পেসিফিক আইনেই বলে দেওয়া আছে। অ্যাডজর্নমেন্ট যদি দিতে হয় ট্রাইব্যুনালের অর্ডার করে রিজন দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এই জন্য অ্যাডজর্নমেন্ট দেওয়া। অতএব আইনের স্পিরিটটা হলো যে সাক্ষী শুরু হলে একটা না চলবে, ইনক্লুডিং ইনভেস্টিগেশন অফিসার, ইনক্লুডিং সিজার লিস্ট উইটনেসেস, সব মিলিয়ে 21। আমরা আশা করছি 25 থেকে 30 জন সাক্ষীর মধ্যে। এদিকে ডিসেম্বরের মধ্যেই কয়েকটি মামলার রায় চলে আসবে বলে আশা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শেষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্যকর করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এমন মন্তব্য করে তার পরিপ্রেক্ষিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ বা গণপরিষদ গঠনের দাবি জানান এনসিপি আহ্বায়ক। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনও চালিয়ে যেতে হচ্ছে। নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে দুপুরে রাজধানীর শাহবাগে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এই সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এনসিপির কর্মসূচির কারণে তাদের অনুরোধে ভেন্যু পরিবর্তন করতে হয়। দুর্ভোগ হলে নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে প্রত্যাশা জানানো হয় এই বিবৃতিতে। এবার জুলাই গণঅভ্যুত্থানই আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দিনে শেখ হাসিনার পদত্যাগ এবং সর্বজন গৃহীত কারো নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম। তার আগে হাসিনার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। ২৪-এর গণ আন্দোলনের ৩রা আগস্টের চিত্র জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জুলাই আগস্ট আন্দোলনের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম। শেখ হাসিনার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন তিনি। শেখ হাসিনার পদত্যাগ দাবিতে এই দিন সকাল 10:30টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মিছিল করে। পরে তারা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। এদিন চট্টগ্রামে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় এবং সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হয়। সিলেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় শতাধিক মানুষ। কুমিল্লা রেসকোর্সে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের হামলায় 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়। বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের গুলিতে অন্তত 60 জন শিক্ষার্থী আহত হয়। 24-এর এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় রংপুরের 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য খবর। মর্মান্তিক বিমান দুর্ঘটনা 12 দিন পর আজ সীমিত পরিসরে খোলার কথা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রথম দিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। নিহতদের জন্য আয়োজন করা হবে স্মরণ সভা। কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে আরও কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। গত 21 জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান স্কুল ভবনে আছড়ে পড়লে কয়েকজন শিক্ষার্থী সহ অন্তত 34 জন নিহত হয়। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী রেজা খান, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রেজা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ কি খুলেছে? ছাত্রছাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে? সব মিলে জানাবেন আমাদের। এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উত্তরাতে আপনি জানেন যে আজকে কিন্তু সেই প্রায় 2 সপ্তাহ আগে যে দুর্ঘটনাটি ঘটেছিল, একটি বিভীষিকাময় ঘটনা, এবং এটা ছিল আর কি ব্ল্যাক মন্ডে বিভীষিকাময় ঘটনা, এবং এটা ছিল আর কি ব্ল্যাক মন্ডে বলা যায় যাকে। সোমবার ছিল সেই কালো সোমবারের দিন সকাল, এইভাবেই কিন্তু শুরু হয়েছিল সেই দিনটি। কিন্তু দুপুর গড়ানোর পরে একটা 6 মিনিটের সময় কিন্তু ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় প্রায় 35 জন এ পর্যন্ত নিহত হয়েছেন এবং অর্ধশত মানুষ কিন্তু এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন জীবন যন্ত্রণায়। আমরা আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খোলার একটা সংবাদ পেয়েছিলাম, কিন্তু আসলে সেটি হয়নি। স্কুলটি আরও 1 সপ্তাহ পরে খুলবে বলে আমরা জানতে পেরেছি, তবে সুনির্দিষ্টভাবে এখনই কিন্তু কোনো নোটিশ স্কুল কর্তৃপক্ষ দেয়নি। তবে স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সিলিং করা হচ্ছে, এবং সেই উপলক্ষে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা আসছেন। সেই সঙ্গে এখানে কিন্তু স্কুলের যে কোচিং করানো হয় সেগুলো থাকার কারণে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা আসছেন, এবং সেই নিহতদের স্মরণ উপলক্ষে এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে। সেটাতে অংশগ্রহণ করার জন্যও শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এসছেন, আমরা সকাল থেকে জানতে পেরেছি। তবে স্কুলটির এই যে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আসলে এখনও বিমর্ষ এবং একটা ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে। সেই ট্রমা কাটিয়ে ওঠার জন্য আরও কিছুদিন সময় দরকার। বিদেশি যে ডক্টররা এসেছিলেন এই চিকিৎসা সহায়তা করার জন্য, তারা কিন্তু জানিয়েছিলেন যে আসলে এই শিক্ষার্থীদেরকে
মানসিক কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা দরকার এবং সেই পথে কিন্তু এগিয়েছে কর্তৃপক্ষ। অভিভাবক এবং শিক্ষার্থীরা যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন সেটি কাটিয়ে ওঠার জন্য তাদের সাইকোলজিক্যাল বিভিন্ন কাউন্সিলিং চলছে এবং খুব শীঘ্রই হয়তো তারা এই ট্রমার ভিতর থেকে বের হয়ে আসতে পারবেন এবং স্কুলের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে এমনটা প্রত্যাশা করছেন এই স্কুল সংশ্লিষ্টরা। তবে আমরা যে প্রশ্নটি কিন্তু উঠেছিল যে এই যে জনবহুল ঢাকার ভেতরে যুদ্ধ বিমান পরিচালনার প্রশিক্ষণের বিষয়টি, সে বিষয়টি কিন্তু বিমান বাহিনী নিশ্চিত করেছে যে ঢাকার নিরাপত্তার স্বার্থেই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ ঢাকার ভেতরে চলবে। তবে সেটি কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেল এবং এই যে জনবহুল এলাকা থেকে এগুলো যাতে বিমান ঘাঁটিতে শিফট করা যায় এই যুদ্ধ বিমান প্রশিক্ষণগুলো, সে ব্যাপারে কিন্তু অভিভাবকদের একটি দাবি রয়েছে। এই যে এতগুলো প্রাণহানি ঘটলো এটি যাতে ভবিষ্যতে না ঘটে এবং বিমানের যে অ্যাপ্রোচ লাইন, এই লাইনে যে সুউচ্চ ভবনগুলো নির্মিত হয়েছে রাজুকের অনুমতি নিয়ে কিংবা অনুমতি না নিয়ে, সেই বিষয়টিরও কিন্তু কোনো সুরাহা হয়নি এবং কোনো প্রশ্ন কিন্তু এ বিষয়ে ওঠেনি। তো সেই বিষয়গুলো দাবি জানিয়েছেন অভিভাবকরা যাতে এই বিমানের অ্যাপ্রোচ লাইনে এই সুউচ্চ ভবনগুলো নির্মাণ করা বন্ধ হয় এবং যুদ্ধ বিমান প্রশিক্ষণের যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটিও যাতে বন্ধ হয়, এমনটি দাবি কিন্তু এই অভিভাবক এবং শিক্ষার্থীদের রয়েছে। এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ আপডেট। জি রেজা, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং থেকে শামলাপুর পাহাড়ি সংযোগ সড়কে প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। সড়কটিতে পুলিশের নিয়মিত টহল না থাকায় বেড়েছে ডাকাতি। এতে আতঙ্ক নিয়ে চলতে হচ্ছে যাত্রী ও এলাকাবাসীর। তবে অপরাধীদের শনাক্ত সহ আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানালেন প্রশাসন। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। টেকনাফের হোয়াইকং শ্যামলাপুর গহীন পাহাড়ি সড়কে প্রায়ই ঘটছে ডাকাতির ঘটনা। একসময় পুলিশ ফাঁড়ির সদস্যরা সকাল সন্ধ্যার টহল দিলেও বর্তমানে কমেছে পুলিশের টহল। শুধুমাত্র বাহারছড়া তদন্ত কেন্দ্রের ২-৩ জন পুলিশ এক জায়গায় অবস্থান করে ডিউটি করায় সড়কটিতে ডাকাত দলের তৎপরতা ও অপহরণের ঝুঁকি বেড়ে গেছে। গেল 18 জুলাই পাবেল চাকমা নামের এক সিএনজি চালক অপহরণ হলে 1.5 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন। এর কয়েকদিন আগে 5 জন সিএনজি যাত্রীকে অপহরণ করা হয়। গহীন পাহাড়ি রাস্তায় নিরাপত্তা জোরদারে নিয়মিত পুলিশি টহলের দাবি স্থানীয়দের। টেকনাফ এলাকাবাসীর এবং হোয়াইকংবাসীর দাবি হচ্ছে এই হোয়াইকং থেকে বাসছড়া যে কানেক্টিং রুটটা রয়েছে, এই রুটের ভিতরে যদি অস্থায়ী ক্যাম্প করা হয়, যৌথ বাহিনীর ক্যাম্প করা হয়, 90% রুট করা যাবে বলে আমরা মনে করি। প্রশাসনের কাছে একটা আমরা জোর দাবি করব, সেটা হচ্ছে যে প্রশাসন এখানে একটা আর্মির ক্যাম্প হয় আমাদের জন্য ভালো হবে। টুরিস্টরাও যখন মাঝে মধ্যে এই রুটটা দিয়ে ছড়াফেরা করে তখন তারাও অপহরণের শিকার হয়ে থাকেন এবং বিভিন্ন ব্যবসায়ীরা অপহরণের শিকার হয়ে থাকেন। দীর্ঘ পাহাড়ি রাস্তা হয় পুলিশের এক জায়গায় নির্দিষ্ট ডিউটি না করে টহল জোরদারের দাবি জানান স্থানীয় এই জনপ্রতিনিধিও। এলাকার পরিস্থিতি এবং বারবার অপহরণের শিকার হওয়া সব মিলিয়ে আমি মনে করি এখানে পাহারাটাকে আরো জোরদার করতে হবে। প্রয়োজন এখানে পুলিশের টহলের ব্যবস্থা করতে হবে। এই সড়কে অপরাধের প্রবণতা বেশি স্বীকার করে প্রশাসন বলছে অপরাধের সাথে একটি চক্র জড়িত, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাহাড়ের জন্য আমাদের যৌথ কিছু প্রচেষ্টা চালাতে হবে সবাইকে মিলে। আর আমরা একা কি পাহাড়ে এই কাজটা করবো, আমরা সক্ষমতা আসলে আমাদের নাই। এটা যেভাবেই বলুক না কেন, আমরা চেষ্টা করছি সবাই মিলে কাজ করবার জন্য, যারা অন্যান্য বাহিনী যারা এই মাঠে আছেন সবাইকে নিয়ে। হোয়াইকং শ্যামলাপুর সড়কে একটি সেনা অথবা পুলিশ ক্যাম্প করলে অপরাধ কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ। নাটোরে শুরু হয়েছে পাট কাটা ও জাগ দেয়া, তাই বেড়েছে চাষিদের ব্যস্ততাও। খাল, বিল, পুকুর, ডোবা, নালায় পানি কম থাকায় জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে পাট কাটা ও জাগ দিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে বাজার মূল্য ভালো পেলে সব খরচ পুষিয়ে লাভবান হবেন চাষিরা, এমনটাই জানান কৃষি বিভাগ। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নাটোর জেলার অধিকাংশ উপজেলাতেই পাট চাষের উপযুক্ত দোআঁশ মাটি।
গুণগত মান ও দেখতে সাদা সোনার মতো হওয়ায় এখানকার উৎপাদিত পাটের কদর রয়েছে দেশ জুড়ে। গত বছরের তুলনায় এবার আবাদ কমলেও বাম্পার ফলন হয়েছে। তবে জলবায়ুর প্রভাবে অনাবৃষ্টিতে প্রভাব পড়েছে পাট কাটা ও জাগ দেওয়ায়, তাতে ব্যয় বেড়েছে চাষিদের। গত বছরকে চেয়ে আমাদের এবছরে আমাদের পাট ভালো হয়েছে, কিন্তু এবার আমাদের পানির প্রচুর সংকট। এখান থেকে অন্য জায়গায় গাড়িতে তুলে হোক, হয়তো বা মনে করেন ভ্যানে, হয়তো কুত্তা গাড়িতে আমরা মনে করেন যে বিভিন্ন জায়গায় যায় পাট জাগ দেই, তাতে আমাদের যে পরিমাণ খরচ অনেক টাকা লস হয়। পাটের জমিতে পানি নাই, কামলার দাম দিতে হয়। পাট বুনে লাভ কি, এই যে কষ্ট, পানি নাই আর নাই, আমরা প্রত্যেক বছর এই করিয়া ওই লাস্টে যা লাভ তো দূরে থাক, লসের অংশ দেখা লাগে। এবার খুব পাটের দাম খুব ভালো এবং পাট আমাদের ভালো হয়েছে। এবছর পাটের ফলন ভালো হয়েছে। জাগ দিয়ে সঠিক সময়ে পাট সংগ্রহে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আশা করছেন বাজার মূল্যও পাবে চাষিরা। পাটের আবাদ বৃদ্ধিতে উপজেলা কৃষি অফিস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং পাটের দামও কৃষক প্রতিনিয়ত ভালো পাচ্ছে। পাটের জাগ দেওয়া থেকে শুরু করে পাটের যাবতীয় কারিগরি বিষয়গুলো নিয়ে উপসহকারী কৃষি অফিসাররা মাঠে সচেষ্ট আছে এবং প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবছর 28,642 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা 3 ও 4কে পুনর্বিন্যাস করে নতুন সীমানা নির্ধারণের প্রতিবাদে জামায়াতে ইসলামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা দাবি সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। নাটোরের জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাবনার সাথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। নরসিংদীর পলাশে অবৈধভাবে বালু উত্তোলন এবং ফসলি জমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। টাঙ্গাইলে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়ায় সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও 62 জনের, আহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 60,400। এদিকে অনাহারে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজায় এ পর্যন্ত অপুষ্টিতে মারা গেছে 169 জন শিশু, যাদের মধ্যে 93 জনই শিশু। ইউনিসেফ বলছে গাজায় বর্তমানে 32,000 শিশুর পুষ্টির চরম অভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা ত্রাণ কেন্দ্র পরিদর্শনের সময় দাবি করেন হামাস নিরস্ত্রীকরণের ইচ্ছা প্রকাশ করেছে, তবে তার দাবি অস্বীকার করেছে সংগঠনটি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য, সাক্ষ্য গ্রহণ আজ শুরু, সরাসরি সম্প্রচার করবে VTV। আজ শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ছাত্রদলের সমাবেশ ঘিরে দুর্ভোগের শঙ্কায় আগাম দুঃখ প্রকাশ। গণঅভ্যুত্থানের এই দিনে শেখ হাসিনার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, পদত্যাগের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা।
এবং পুলিশি টহলের অভাবে টেকনাফের হোয়াইটকাং থেকে শ্যামলাপুর সড়কে বাড়ছে ডাকাতি, আতঙ্কে চলাচলকারীরা, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।